আমরা আগের লেকচারটাতে গ্রন্থি নিয়ে কথা বলছিলাম এবং গ্রন্থির যে প্রাথমিক আলোচনা সেটা নিয়ে কথা বলেছিলাম। এনজাইম হরমোন সম্পর্কেও আমরা কিছুটা কথা বলেছিলাম। আমরা আজকে গ্রন্থি অংশের বাকি যেটুকু ছিল, যে টপিকগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি, এই টপিকটা আসলে অনেকে বলেন যে ইন্টারমিডিয়েট লেভেলের প্রাণীবিজ্ঞানের সব থেকে কঠিন অংশ। সব থেকে কঠিন অংশ বলার পিছনে একটা কারণ হচ্ছে যে এই অংশটা যেটা আজকে আমরা আলোচনা এখন করব, এটা আসলে সম্পূর্ণই মুখস্থ ভিত্তিক এবং সম্পূর্ণ মুখস্থ করা লাগবেই। এখানে আসলে বোঝার খুব যে মেলা কিছু আছে তা না, এটা মনে রাখাই লাগে। পরবর্তী পর্যায়ে যদি তুমি আরো উচ্চতর শিক্ষায় যাও তাহলে এখানে বোঝার অনেক কিছু আছে, কিন্তু তোমাদের লেভেলে এখানে বোঝার জিনিস খুবই কম, শুধু ধৈর্য মুখস্থ করতে হবে। এখানে কি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি? এখানের আলোচনার বিষয় হচ্ছে যে মানবদেহে যে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে সেইগুলোর নাম, এবং সেই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে কি কি হরমোন খরিত হয় সেইগুলোর নাম, এবং সেই হরমোনগুলো কি কাজ করে, এইগুলো বুঝতেই পারতেছো। তাহলে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং প্রায়ই দেখা যায় যে এখান থেকে কোশ্চেন আসে। আমরা এখানে একটা ছক দেখাচ্ছি, এই চার্টের ভিতরে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির নাম দেওয়া আছে, তাদের থেকে কি কি হরমোন আসে সেগুলো দেওয়া আছে, এবং সেই হরমোনগুলোর কি কি কাজ আছে সেগুলো দেওয়া আছে। মনে রাখতেই হবে। খুব ভালো করে ভিডিওর কথাগুলো একটু শোনার চেষ্টা করবা। বইয়ের কোথায় পড়তে হবে বা কোন পাতা আছে সেটাও আমি দেখাই দেবো। এটার থেকে এমসিকিউ থাকবেই, কোনো না কোনো পরীক্ষায় এমসিকিউ তুমি পাবা। মানবদেহে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে? মানবদেহের গুরুত্বপূর্ণ যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যার আর একটা নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, তারপরে তোমার অগ্নাশয়ের আমরা জানি দুইটা অংশ আছে। যেহেতু আমরা অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে কথা বলতে চাচ্ছি, তাহলে অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশ, অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশ সেটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এছাড়া আছে তোমার শুক্রাশয়, হতে পারে ডিম্বাশয়। সাময়িক অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে আমরা অমরার কথা বলতে পারি। এছাড়া আরও একটা সাময়িক অন্তঃক্ষরা গ্রন্থির কথা আমরা বলতে পারি, এটা হচ্ছে তোমার কর্পাস লুটিয়াম। অনেকগুলো নাম বলা যেতে পারে, কিন্তু তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলি, যে কয়টা না জানলে কোনোভাবেই চলবে না, সেটা হচ্ছে পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনাল, শুক্রাশয়, ডিম্বাশয়। এই কয়টা জানতেই হবে, এই কয়টা না জানলে চলবে না। আচ্ছা, এই গ্ল্যান্ডগুলোর একটু সংক্ষিপ্ত বিবরণ আমি বলতেছি, বইয়ে লেখা আছে, এগুলো বই থেকে দেখবা। আর ভিডিও লেকচারের যে কথাগুলো, এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। নাম্বার 1 আসো, পিটুইটারি গ্ল্যান্ড। এটা কোথায় থাকে? এটা আসলে মস্তিষ্কেই থাকে, ঠিক আছে? এটা মাথার ভিতরে থাকে, বাইরের থেকে এটা তোমার কোথায় আছে দেখায় দেওয়া সম্ভব না। দেখতে গেলে মাথা ডিসেকশন করা লাগবে, মাথা কেটে তারপরে ডিসেকশন করলে তারপর তুমি এটা খুঁজে পাবা। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডের কিন্তু 3টা পার্ট আছে, ঠিক আছে? যদিও এই আজমল আসমাদ স্যারের বইয়ে এরকম 3টা পার্টের কথা বলা আছে, এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই আমল থেকেই বলা, কিন্তু আমি ডাক্তারি পড়তে যে কোথাও আসলে পিটুইটারি গ্ল্যান্ডের যে 3টা পার্ট কোনোদিন খুঁজে পাই নাই। বেসিক্যালি এটা ভুল, কিন্তু যেহেতু তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে দীর্ঘদিন ধরে এরকম পিটুইটারি গ্ল্যান্ডের 3টা অংশ এরকমভাবে পড়ানো হচ্ছে এবং এভাবেই পরীক্ষায় কোশ্চেন আসে, সুতরাং তোমরা এইটাই জানবা এবং এইটাই অ্যান্সার দেবা, তোমাদের ঠিক জানার দরকার নাই। আচ্ছা, আমিও সেরকমভাবেই বলতেছি। পিটুইটারি গ্ল্যান্ডের 3টা অংশ আছে। একটা হচ্ছে সম্মুখ পিটুইটারি গ্ল্যান্ড বা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, আমরা জানি অ্যান্টেরিয়র মানে সম্মুখ। আর একটা হচ্ছে তাহলে পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ড বা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এবং অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র বা অগ্র পিটুইটারি গ্ল্যান্ড এবং পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডের মাঝখানে মধ্য পিটুইটারি গ্ল্যান্ড অবস্থান করে। পিটুইটারি গ্ল্যান্ড আমাদের দেহে যত অন্তঃক্ষরা গ্রন্থি আছে তার মধ্যে সব থেকে ছোট হলে এটার থেকে বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয় বা হরমোন খরিত হয়। এই হরমোনগুলো অন্যান্য অনেক অন্তঃক্ষরা গ্রন্থির উপরে কাজ করে থাকে। বেসিক্যালি পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু প্রায় অন্যান্য সকল অন্তঃক্ষরা গ্রন্থিকেই তাদের কাজ নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে থাকে, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড অন্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোরে কন্ট্রোল করে। এই জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা অনেক সময় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলেও ডেকে থাকি। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড থেকে ট্রফিক হরমোন খরিত হবে নিশ্চয়ই, তাহলে কারণ ওই যে আগেই বলেছি পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে কন্ট্রোল করতে সহায়তা করে।
সুতরাং পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেশ কিছু ট্রফিক হরমোন ক্ষরিত হয়। আমরা 3 ভাগে ভাগ করেই তাহলে একটু বলার চেষ্টা করি। অগ্র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি কি হরমোন ক্ষরিত হয়। অগ্র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসলে 6 ধরনের হরমোন ক্ষরিত হয়। 6 ধরনের, বুঝতেই পারতেছো তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের শুধু সম্মুখ ভাগ সেইখান থেকেই শুধু 6টা হরমোন আসতেছে। কি কি হরমোন এখান থেকে আসছে? এখান থেকে আসে হচ্ছে তোমার গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন, অনেক সময় আমরা এটাকে সংক্ষেপ করে এসটিএইচ বলে থাকি। এরপর আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ, বাংলায় যেটাকে বলে থাইরয়েড উদ্দীপক হরমোন। নেক্সট অন আছে লুটিনাইজিং হরমোন বা এলএইচ। তারপর আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ। এছাড়া আছে প্রোল্যাকটিন, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন। এই হচ্ছে 6 ধরনের হরমোন অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে আসে। কি কাজ করে? প্রথমে আসো যে গ্রোথ হরমোন, বোঝাই যাচ্ছে যে গ্রোথের কাজ এটা করে থাকে বা বৃদ্ধির সঙ্গে এটা জড়িত থাকে। সোজা কথা বৃদ্ধিতেই এটা জড়িত থাকে। এখন কারো যদি বৃদ্ধি হইতে হয় তাহলে তো তার প্রোটিন সংশ্লেষণ বাড়াইতে হবে। ধরা যাক ছোট্ট একটা মানুষ ছোট অবস্থা থেকে বড় হচ্ছে, আস্তে আস্তে সে বেড়ে উঠতেছে, লম্বা হচ্ছে, তাহলে তার মাংসপেশি টেশি হাড় টাড় এগুলো লম্বা হইতে হবে না বা বৃদ্ধি প্রাপ্ত হইতে হবে না? তাহলে যদি মাংসপেশি টেশি আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হইতে হয় তাহলে প্রোটিন তৈরি হওয়া লাগবে না? হ্যাঁ, প্রোটিন সংশ্লেষণে সোমাটোট্রফিক হরমোন বা গ্রোথ হরমোন সহায়তা করে থাকে। নেক্সট অন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপনা যোগানো। অর্থাৎ অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ ক্ষরিত হলো, সেটা যে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপনা যোগাবে, যে থাইরয়েড গ্রন্থি তুমি এখন থাইরয়েড হরমোন ক্ষরণ করা শুরু করো। থাইরয়েড গ্ল্যান্ড তুমি এখন তোমার হরমোন ক্ষরণ করো। থাইরয়েড গ্ল্যান্ড কি হরমোন ক্ষরণ করে আমরা একটু পরে জানতে পারবো। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কথা বোঝা গেল। আচ্ছা, নেক্সট অন আসলে লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোনের প্রধান কাজ সেটা হচ্ছে যে ডিম্বপাতকে কন্ট্রোল করা। এটাই হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। ডিম্বপাত মানে হচ্ছে যে মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেলের, সাধারণত একটা মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিনের হয়। মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে দেখা যায় যে ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু নিঃসৃত হয় বা একটা ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু বের হয়ে আসে। এই যে ডিম্বাণু বের হয়ে আসার ব্যাপারটা, এটা কিন্তু লুটিনাইজিং হরমোনের কারণে হয়ে থাকে। এরপর আসো যে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণ হচ্ছে ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন না থাকতো তাহলে কিন্তু একটা মেয়ের ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হতো না। অনেক মহিলা যাদের বাচ্চা কাচ্চা হয় না, যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওই মহিলার ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্নই হয় না, তাহলে কিন্তু আমরা তাকে ফলিকল স্টিমুলেটিং হরমোনের ইনজেকশন দিয়ে থাকি। এই হরমোন দিলে দেখা যায় যে ওই মহিলার ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হতে থাকে। পরবর্তীতে যখন ডিম্বাণু তৈরি হয়ে যায় তখন আমরা লুটিনাইজিং হরমোনের ইনজেকশন দিই, তাহলে ওই মহিলার ডিম্বাশয় থেকে ডিম্বাণু এবার বের হয়ে আসে। সুতরাং ওই মহিলা হয়তো বা বাচ্চা ধারণে সক্ষম হবেন, তাহলে তার বাচ্চা আসার জন্য চিকিৎসাটা এইভাবে করা যেতে পারে। তাহলে আমরা লুটিনাইজিং হরমোনের গল্প বুঝতে পারলাম, ফলিকল স্টিমুলেটিং হরমোনের গল্প বুঝতে পারলাম। এরপর আসো প্রোল্যাকটিন হরমোনের যদি এক কথায় কাজ বলি তাহলে এটা হচ্ছে যে দুগ্ধক্ষরণে কন্ট্রোল করা, স্তন গ্রন্থির বৃদ্ধিতেও সহায়তা করে এবং দুগ্ধ উৎপাদনে সহায়তা করে, দুগ্ধক্ষরণেও এটা সহায়তা করে। তবে দুগ্ধক্ষরণে এটার ভূমিকা কম, দুগ্ধক্ষরণে এটার ভূমিকা খুব কম। এর প্রধান ভূমিকা হচ্ছে দুগ্ধ উৎপাদনে। আচ্ছা, স্তন গ্রন্থির বৃদ্ধিতেও প্রোল্যাকটিন সহায়তা করে, হ্যাঁ কথাটা ঠিক। তবে স্তন গ্রন্থির বৃদ্ধিতে অন্যান্য আরও অনেক হরমোনের ভূমিকা রয়েছে, শুধু একটা হরমোনের কথা এইভাবে বলা যায় না। আচ্ছা, যদি প্রোল্যাকটিনের কথা বলে, হ্যাঁ তোমরা দুগ্ধকরণ নিয়ন্ত্রণ এটা লিখতে পারো, বা দুগ্ধ উৎপাদন বা দুগ্ধ উৎপাদনে সহায়তা করা, এভাবে তোমরা এটা লিখতে পারো। আচ্ছা, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে আর যে আমরা অলরেডি 5টা হরমোনের কথা শুনে ফেলেছি, আর যে হরমোনটা ক্ষরিত হয় সেটা হচ্ছে এসিটিএইচ বা অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন। অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোনের কাজ হচ্ছে সে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, আমরা যখন কিডনি পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম যে 2 কিডনির উপরে ছোট্ট ছোট্ট টুপির মতো 2টা গ্ল্যান্ড থাকে, এদেরকে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলা হয়। অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন ওই সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স অংশের উপরে যে কাজ করে, এবং কর্টেক্স হরমোন থেকে যে সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স অংশ থেকে যে হরমোনগুলো আসে সেই হরমোনগুলোর ক্ষরণ ত্বরান্বিত করে। অর্থাৎ অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোনের কাজ হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স অংশের ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা,
তোমরা কর্টেক্স এবং মেডুলা শব্দ দুইটা নিশ্চয়ই বুঝতে পারতেছো। আমরা কিডনি পড়ানোর সময় কর্টেক্স মেডুলা শব্দ দুটো পড়িয়েছিলাম। কর্টেক্স হচ্ছে কোনো একটা অঙ্গের বাইরের দিককার যে অংশ সেটাকে আমরা কর্টেক্স বলি, এবং ভিতরের দিককার বা কোর একদম ডিপের যে অংশটুকু সেটাকে আমরা মেডুলা বলি। আচ্ছা, তাহলে এই গেল পিটুইটারি গ্ল্যান্ডের অগ্রভাগ বা অগ্রপিটুইটারি গ্রন্থি। এবার হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি আসলে একটা ইন্টারেস্টিং পার্ট। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি যে অংশটা, এখান থেকে প্রকৃতপক্ষে কোনো হরমোন উৎপাদন হয় না, কিন্তু এখান থেকে হরমোন খরিত হয়। তুমি এখন প্রশ্ন করতে পারো, স্যার এখানে হরমোন উৎপাদন হয় না কিন্তু হরমোন খরিত হয়, ও বেটা পায় কোথায়? ভালো প্রশ্ন। পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডের নিজস্ব কোনো হরমোন উৎপাদনের ক্ষমতা নাই। এটা আসলে হরমোনের একটা স্টোরেজ হিসেবে কাজ করে। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে কী কী হরমোন জমা থাকে? এটা হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন বা এডিএইচ, আর একটা হচ্ছে অক্সিটোসিন। এই অ্যান্টিডায়াবেটিক হরমোন বা এডিএইচ হরমোন, যেটা আমরা অলরেডি কিডনির মধ্যে পড়েছিলাম, এই এডিএইচ হরমোনের আর একটা নাম আছে, এটাকে ভ্যাসোপ্রোসিনও বলা হয়ে থাকে। এর আর একটা নাম হচ্ছে ভ্যাসোপ্রোসিন। আচ্ছা, তাহলে এইগুলো তো পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডের ভিতরে জমা থাকে। ভ্যাসোপ্রোসিন এবং অক্সিটোসিন এই দুইটা হরমোন। ভ্যাসোপ্রোসিনের আর একটা নাম হচ্ছে এডিএইচ। এরা আসে কোথা থেকে? প্রকৃতপক্ষে এই ভ্যাসোপ্রোসিন এবং অক্সিটোসিন এরা কিন্তু নিউরো হরমোন। এরা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে উৎপন্ন হয় না, তারা ব্রেনের একটা অংশ থেকে উৎপন্ন হয়ে থাকে। তো স্যার ব্রেনের কোন অংশ থেকে উৎপন্ন হয়ে থাকে? এটা হচ্ছে ব্রেনের, আমরা ব্রেন একটু পরেই পড়বো, আজকের লেকচারে না, এর পরের লেকচারে আমরা পড়বো। আমরা তখন দেখতে পাবো যে ব্রেনের মধ্যে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, এরকম তিনটা পার্ট আছে। অগ্র মস্তিষ্কের একটা অংশ হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস অংশটা খুব ইন্টারেস্টিং। এই হাইপোথ্যালামাসে বিভিন্ন নিউক্লিয়াস আছে। এই হাইপোথ্যালামাসের নিউক্লিয়াস থেকেই আসলে এই নিউরো হরমোনগুলো খরিত হয়, অর্থাৎ ভ্যাসোপ্রোসিন, অক্সিটোসিন এগুলো খরিত হয় বা এরা উৎপন্ন হয় আসলে হচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হওয়ার পরে এরা পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয়। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি আসলে একটা স্টোরেজ। এই পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে জমা হওয়ার পরে পরবর্তীতে এখান থেকে এটা রক্তে মিশ্রিত হয়। তাহলে মোটামুটি এই হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির গল্প। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে তাহলে রক্তে কী কী হরমোন মিশ্রিত হয়? একটা হচ্ছে ভ্যাসোপ্রোসিন, একটা হচ্ছে অক্সিটোসিন। এদের মূল উৎপত্তি স্থল হচ্ছে হাইপোথ্যালামাস। আচ্ছা, ভ্যাসোপ্রোসিন অক্সিটোসিনের কাজ কি? আমরা ভ্যাসোপ্রোসিনের আর একটা নাম এডিএইচ অলরেডি জানি। এডিএইচ কি কাজ করে এটাও আমরা বৃক্ক চ্যাপ্টারের মধ্যে বা কিডনির মধ্যে পড়ে এসেছি। এডিএইচ কি কাজ করে? এডিএইচ আমাদের বৃক্কের যে ডিস্টাল কনভলিউটেড টিউব, সেখান থেকে পানি পুনঃশোষণে এটা সহায়তা করে, এবং এডিএইচ ঘনমূত্র উৎপাদনে সহায়তা করে। এডিএইচ এর পরিমাণ যদি কমে যায় তাহলে পানি পুনঃশোষণ কমে যায় এবং তখন মূত্রের পরিমাণ বেড়ে যায় বা মূত্র পাতলা হয়ে যায়। আমরা এই ব্যাপারটা অলরেডি পড়েছি। সোজা কথায় যদি আমি তাহলে বলি, এডিএইচ হরমোন কী কাজ করে? এটা হচ্ছে বৃক্কীয় নালিকা থেকে বা বৃক্কের দূরবর্তী পেঁচানো নালিকা হতে পানি পুনঃশোষণকে নিয়ন্ত্রণ করে, মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, এবং এই এডিএইচের আর একটা নাম আছে, আমরা আগেই বলেছি ভ্যাসোপ্রোসিন, এর আর একটা কাজ আছে, সেটা হচ্ছে রক্তনালিকার সংকোচনে এটা সহায়তা করে, এবং রক্তনালিকার সংকোচনে সহায়তা করার মাধ্যমে এটা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে থাকে। আমরা এই জিনিসটা আগেও পড়িয়েছিলাম। তোমাদের ক্লাসে হয়তো পড়াইনি, যাদেরকে ব্লাড পড়িয়েছি তারা ব্যাপারটা জানে, রক্ত অংশটা যাদেরকে পড়েছে তারা এটা জানে। এরপরে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে আরেকটা হরমোন আছে, যেটা নাম হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজ হচ্ছে জরায়ু সংকোচন করা, দুগ্ধ নিঃসরণে বা দুগ্ধক্ষরণে এটা সহায়তা করে থাকে, এবং এটা হচ্ছে বাচ্চা জন্মানোর ক্ষেত্রেও নর্মাল ডেলিভারিতেও এর ভূমিকা রয়েছে। নর্মাল ডেলিভারি করানোর জন্য তোমরা অনেকেই জানো যে ক্লিনিকে বা হসপিটালে আসলে ড্রিপ দেয় বা স্যালাইন দেয় যে ব্যথা উঠানোর জন্য। আসলে ওই স্যালাইনের ভিতরে অক্সিটোসিন ইনজেকশন দেওয়া থাকে। অক্সিটোসিন হরমোন আসলে জরায়ু সংকোচন করায়, বাচ্চাটার ডেলিভারি করায় দেয়। তাহলে এই গেল পিটুইটারি গ্রন্থির দুইটা অংশ, অগ্র পিটুইটারি গ্রন্থি এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। এছাড়া পিটুইটারি গ্রন্থির মধ্যভাগ বলেও একটা জিনিস আছে, এটাকে পিটুইটারি গ্রন্থির মধ্যভাগ বা মিডিল পিটুইটারি গ্ল্যান্ড বলা যেতে পারে। এটা এখান থেকে কি হরমোন আসে? এখান থেকে হচ্ছে MSH হরমোন আসে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। বা তোমাদের বইয়ে লেখা আছে মেলানোসাইট উদ্দীপক হরমোন। সহজ কথা, এর কাজ কি? এই হরমোনটা যে হচ্ছে মেলানোসাইট সেল বা মেলানোফোর সেল,
স্যার মেলানোসাইট, মেলানোফোর সেল কোথায় থাকে? এরা আমাদের চামড়াতে থাকে। এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এই মেলানোসাইট কোষের বিস্তৃতি কন্ট্রোল করার মাধ্যমে আমাদের গায়ের রং, চুলের রং, আমাদের আইরিশের রং এগুলো কন্ট্রোল করে। যাদের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বেশি থাকে, ধরা যাক তোমার যদি এখন খুব ফর্সা একটা মেয়ে, তার যদি অল্প অল্প করে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন আমি ইনজেকশন করতে থাকি, আস্তে আস্তে দেখা যাবে যে তার গায়ের রং কালো হয়ে যাবে। তাহলে এটা একটা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের একটা কাজ। তাহলে এই গেল মোটামুটি পিটুইটারি গ্রন্থির থেকে কি কি হরমোন আসে এবং তারা কি কি কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রায় কোশ্চেন আসে। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন আসে? অনেকেই বলে স্যার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন আসে। হ্যাঁ, কারেক্ট। কিন্তু শুধু থাইরয়েড হরমোন আসে এরকমভাবে বললে হবে না। থাইরয়েড গ্রন্থি থেকে আমরা বলি যে T3, T4 এবং থাইরোক্যালসিটোনিন বলে এই তিনটা হরমোন আসে। আচ্ছা, প্রথমেই আসো যে T3 এবং T4 এই দুইটা হরমোনেরই কাজ একই রকম, এর কাজে তেমন কোনো পার্থক্য নেই। আচ্ছা, T3-র পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন। T3 শেষ। আর T4-এর পুরো নাম কি? T4-এর পুরো নাম হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন। টেট্রাআয়োডোথাইরোনিন বা T4। এর আরেকটা নাম হচ্ছে থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে তিনটা হরমোন আসে, আমরা আগেই বলেছি, একটা হচ্ছে T3, T4 আর একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন। তবে থাইরয়েড গ্ল্যান্ডের প্রধান যে হরমোন সেটা হচ্ছে থাইরক্সিন। তোমরা অনেকেই দেখবা যে তোমাদের বাড়িতে হয়তো এরকম অনেকে মা, খালা এরা আছেন যাদের থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, তারা থাইরক্স নামে একটা ওষুধ সকালবেলায় খেয়ে যাচ্ছেন। ওই যে থাইরক্স নামে যে ওষুধটা তিনি খাচ্ছেন বা থাইরয়েড গ্ল্যান্ডের জন্য যে ওষুধটা তিনি খাচ্ছেন, ওই ওষুধে কি থাকে? ওই ওষুধে থাইরক্সিন থাকে, ওই থাইরক্সিনই খাচ্ছেন। আচ্ছা, এবার আমরা কাজের কথা একটু আসি। কি কাজ করে T3, T4? সহজ করে বললে যে এই T3, T4 প্রায় একই রকমই কাজ করে। এরা হচ্ছে মানবদেহের বিপাক প্রক্রিয়া বাড়াইতে থাকে, হৃদস্পন্দনের পরিমাণও বাড়াইতে থাকে, প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করতেও সহায়তা করে। এমনকি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু T3, T4 কিন্তু আমাদের বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। তুমি বলতে পারো স্যার গ্রোথ হরমোন বৃদ্ধিতে সহায়তা করে, আপনি একটু আগে বললেন। হ্যাঁ, একটা কাজের পিছনে অনেক সময় একাধিক হরমোন জড়িত থাকতে পারে। গ্রোথ হরমোন যেমন বৃদ্ধিতে সহায়তা করে, তেমনিভাবে তোমার থাইরয়েড হরমোনও কিন্তু বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এমনকি থাইরয়েড হরমোন যদি খুব কম পরিমাণে ক্ষরণ হয় শিশুদের, তাহলেও কিন্তু শিশু বামন হয়ে যেতে পারে এবং শিশুটা হাবাগোবা হতে পারে। এই যে কন্ডিশনটা, এরও একটা নাম আছে, আমি এর আগের দিন লিখে দেখাইনি, তোমাদের লেভেলে দরকার নাই, তাই এটাকে বলা হয় ক্রিটিনিজম। এবং এই ধরনের বেবিগুলোকে বা এই ধরনের বাচ্চাগুলোকে বলা হয় ক্রিটিন বেবি। এই জন্য আমরা অনেক সময় বলি যে লবণের ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে যখন লবণ খাওয়ানো হবে যেন সেটা আয়োডিনযুক্ত লবণ হয়। আয়োডিনযুক্ত লবণের মূল কারণ কি? কারণ আয়োডিনযুক্ত লবণ যখন আমি একটা বাচ্চাকে খাওয়াবো তখন তার শরীরে আয়োডিন প্রবেশ করবে এবং আয়োডিন প্রবেশ করার ফলেই T3, T4 হরমোনগুলো তৈরি হতে পারে। আয়োডিন না পাইলে এই হরমোনগুলো তৈরি হয় না। T3, T4 হরমোন তৈরি হওয়ার ফলে বাচ্চাটার বুদ্ধিশুদ্ধি ভালো হবে। এখন বাচ্চাটা যদি আয়োডিন না পেত তাহলে তার শরীরে T3, T4 যথেষ্ট তৈরি হতো না। তৈরি না হলে বাচ্চাটার বুদ্ধিশুদ্ধি ভালো হতো না, তাইলে আলটিমেটলি বাচ্চাটা হাবাগোবা হয়ে যেত। তাহলে আয়োডিনযুক্ত লবণ খাওয়ানোর পিছনে মূল গল্পটা কিন্তু এইটাই। আয়োডিনযুক্ত লবণ বা ওই বাচ্চাটাকে আয়োডিন খাওয়ানোর মূল টার্গেট আমাদের এটা থাকে যেন ওই আয়োডিনটা যে T3, T4 হরমোন উৎপাদনে সহায়তা করে। গেল থাইরয়েড গ্ল্যান্ডের আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন, এটা হচ্ছে যে থাইরোক্যালসিটোনিন। থাইরোক্যালসিটোনিন হচ্ছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণটাকে কন্ট্রোল করে। সহজ করে যদি বলি যে কীরকমভাবে কন্ট্রোল করে, এটা কি বাড়ায় না কমায়? স্যার রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা কমায় নিয়ে আসে। থাইরোক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায় নেয়, সোজা কথা। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড হলো। এরপরে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থেকে এটা আমাদের বলা হয়, এটা আসলে আমাদের শ্বাসনালীর সামনে অবস্থান করে। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে শ্বাসনালীর সামনে। এই থাইরয়েড গ্ল্যান্ডের পেছন দিকে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অবস্থান করে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কয়টা থাকে? আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সংখ্যা হচ্ছে 4টা বা 2 জোড়া। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হরমোন আসে? এখান থেকে প্যারাথরমোন হরমোন আসে। প্যারাথরমোন হরমোন কি কাজ করে? প্যারাথরমোন হরমোন আমাদের দেহে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাকটাকে কন্ট্রোল করে। সহজ আরও অন্য অনেক বইতে এরকম লেখা দেখতে পারো যে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে।
ক্যালসিয়ামের মাত্রা বাড়াই থাকে। আচ্ছা, এই গেল প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের গল্প। এরপরে আসা যাক থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড একটা সাময়িক অন্তঃক্ষরা গ্রন্থি, আমরা আগেই বলেছি এটা বাচ্চাদের ভালো পাওয়া যায়, অ্যাডাল্টে এটা তেমন একটা খুঁজেই পাওয়া যায় না। থাইমাস গ্ল্যান্ড থেকে থাইমোসিন হরমোন ক্ষরিত হয় এবং থাইমোসিন হরমোন অ্যান্টিবডির উৎপাদন, অ্যান্টিবডির গঠন, লিম্ফোসাইটগুলোকে পূর্ণতা দেওয়া বা লিম্ফোসাইটের ম্যাচুরেশন এগুলোতে সহায়তা করে থাকে। এরপরে আসা যাক অগ্নাশয় বা প্যানক্রিয়াস। অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশ সেটাকে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে থাকি। এখানে 4 ধরনের কোষ থাকে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল আমরা আগেই পড়িয়েছি। সেগুলো থেকে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আসে। এদের কোনটার কি কাজ এগুলো সবগুলোই আমরা যখন পরিপাকতন্ত্র চ্যাপ্টার পড়িয়েছি তখন আমরা বলেছি, এগুলো আমি এখন আর বলছি না। নেক্সট অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ডের দুইটা অংশ আছে। এর বাইরের দিককার যে অংশ এটাকে আমরা বলি কর্টেক্স এবং ভেতর দিককার যে অংশ সেটাকে আমরা বলি মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্সের থেকে 3 ধরনের হরমোন আসে। একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, আর একটা হচ্ছে সেক্স স্টেরয়েড। তোমাদের বইয়ে আমি এখানে দেখতেছি যে 2টা লিখে রাখছে, কিন্তু এটা আসলে 2টা না, এটা আসলে 3টা হবে। তোমাদের বইয়ে পরের দিকে যে এটা আবার ঠিক করে লেখা আছে। তাহলে আমি আবার বলছি, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কী কী হরমোন আসে? একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, আর একটা হচ্ছে সেক্স স্টেরয়েড বা যৌন কর্টিকয়েডও অনেক বইতে লেখা আছে, বা সেক্স হরমোন সহজ করে বললে। আচ্ছা, মিনারেলোকর্টিকয়েড কী জিনিস? মিনারেলোকর্টিকয়েড আসলে কোনো একক হরমোন না। মিনারেলোকর্টিকয়েড আসলে একটা গ্রুপ অফ হরমোন। মিনারেলোকর্টিকয়েড আমাদের রক্তে বিভিন্ন যে মিনারেল আছে সেইগুলোর মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ মিনারেলোকর্টিকয়েড হরমোনের নাম যদি আমরা বলি সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। তাহলে অনেক সময় আমরা অ্যালডোস্টেরনকেই মিনারেলোকর্টিকয়েড হিসেবে ধরে নেই। আচ্ছা, গেল। এরপর আসো গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড কী জিনিস? গ্লুকোকয়েড হচ্ছে আমাদের রক্তে শর্করা এবং আমিষের যে পরিমাণ সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। গ্লুকোকর্টিকয়েডও কোনো একক হরমোন নয়, গ্লুকোকর্টিকয়েডও আসলে একটা গ্রুপ অফ হরমোন। এই গ্লুকোকর্টিকয়েড গ্রুপের বা জাতীয় হরমোনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে হরমোনটা সেটা হচ্ছে কর্টিসল। সেটা হচ্ছে কর্টিসল বা অনেকে গ্লুকাগনের নামও বলে থাকেন, তবে কর্টিসল, গ্লুকাগন দুটোই গুরুত্বপূর্ণ। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড আমাদের রক্তে শর্করা আমিষের পরিমাণ তো নিয়ন্ত্রণ করে বললাম, এর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় দেয়। আচ্ছা, এরপর আসা যাক সেক্স স্টেরয়েড। সেক্স স্টেরয়েড থেকে কি, সেক্স স্টেরয়েড বা কী ধরনের হরমোন বা সেক্স কর্টিকয়েড কি? এটা থেকে সেক্স স্টেরয়েড আসলে হচ্ছে সেক্স হরমোন, সোজা করে বললে কি থাকে স্যার? এখানে ইস্ট্রোজেন থাকে, প্রোজেস্টেরন থাকে, টেস্টোস্টেরন থাকে। তাহলে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের তোমার কর্টেক্সের থেকে মিনারেলোকর্টিকয়েড আসে, গ্লুকোকর্টিকয়েড আসে, আর সেক্স হরমোন আসে, বুঝলাম। এখন ধরা যাক একটা ছেলে, তার অ্যাড্রেনাল কর্টেক্স আছে। জি স্যার আছে। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি স্যার সেক্স হরমোন আসে? হ্যাঁ স্যার আসে। তাহলে ওই ছেলেটার অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কোন ধরনের সেক্স হরমোন আসবে? স্যার ছেলে, তাহলে মেল সেক্স হরমোন আসবে, তাই তো হওয়া উচিত। বাস্তবতা হচ্ছে যে ওই ছেলেটার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স সেখান থেকে মেল এবং ফিমেল সেক্স হরমোন দুইটাই আসে। এই জন্য ওই ছেলের যদি একটু ব্লাড নিয়ে পরীক্ষা করা হয় তাহলে ওই ছেলের ব্লাডে কিন্তু ফিমেল সেক্স হরমোনও পাওয়া যাবে। যদি আমার শরীর থেকে একটু ব্লাড নেওয়া হয় তাহলে আমার ব্লাডেও কিন্তু খুব সামান্য পরিমাণে হলেও একটু ইস্ট্রোজেন, একটু প্রোজেস্টেরন পাওয়া যাবে। তাহলে দেখো, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে সেক্স হরমোন আসে সেটা কিন্তু দুইটাই আসে। কীরকম? যে হ্যাঁ, মেল সেক্স হরমোনও আসে, ফিমেল সেক্স হরমোনও আসে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু ছেলে মেয়ে চেনে না, সে কমনলি দুইটা সেক্স হরমোনই তৈরি করে দেয়। তাহলে প্রশ্ন উঠতে পারে, স্যার ওই যে ছেলেটারে আপনি দেখালেন, ওই ছেলেটা তো ওই ছেলেটার রক্তে ইয়ে ছিল, কি বলে, মেল সেক্স হরমোন ছিল, ফিমেল সেক্স হরমোন ছিল, তা সত্ত্বেও ও ছেলে হলো কেন? ও ছেলে হলো কারণ হচ্ছে ওর শরীরে আরও একটা অংশ ছিল বা আরও একটা অঙ্গ ছিল যার নাম হচ্ছে শুক্রাশয়, যেখান থেকে মেল সেক্স হরমোনও আসছিল। তাহলে আলটিমেটলি ওর বডিতে মেল সেক্স হরমোনের পরিমাণ ফিমেল সেক্স হরমোনের পরিমাণের থেকে অনেক বেশি হয়ে গেল, এই জন্যই আলটিমেটলি ও মেল হলো। একটা মেয়ে যদি হতো, একটা মেয়ের শরীরের দিকে যদি আমি খেয়াল করি তাহলে ব্যাপার হচ্ছে ওই মেয়েটার
অ্যাড্রেনাল গ্ল্যান্ডের থেকে মেল সেক্স হরমোনও আসছে, ফিমেল সেক্স হরমোনও আসছে, কিন্তু তা সত্ত্বেও ও ফিমেল কেন হলো? কারণ ফিমেল হলো ওই মেয়েটার শরীরে ডিম্বাশয় বলে একটা অঙ্গ ছিল, ওই ডিম্বাশয় থেকে কিন্তু শুধু ফিমেল সেক্স হরমোন আসছিল। তাহলে এই কারণে ওই মেয়েটার শরীরে মেল সেক্স হরমোনের তুলনায় ফিমেল সেক্স হরমোন বেশি হয়ে গিয়েছিল, এই জন্যই আলটিমেটলি সে মেয়ে হিসেবে জীবনযাপন করছে। তাহলে এই হচ্ছে মূল গল্প। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা পুরুষ মানুষের থেকে খানিকটা রক্ত নিয়ে যদি রক্তে ফিমেল সেক্স হরমোন খুঁজে পাওয়ার চেষ্টা করি তাহলে খুঁজে পাবো কিনা? হ্যাঁ স্যার পাবো, তবে অল্প পাবো। আবার একটা মেয়ের থেকে যদি কিছুটা ব্লাড নেই, সেই ব্লাডের ভিতরে যদি আমি মেল সেক্স হরমোন খুঁজে বের করার চেষ্টা করি তাহলে পাবো কিনা? হ্যাঁ পাবো, তবে অল্প পাবো। আচ্ছা, এই হচ্ছে মূল গল্প। তাহলে এবার নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো। আসলে ব্যাপারটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং। এইভাবে ভিডিও বানায় লেকচার দিয়ে আসলে এটা বোঝানো সম্ভব না। এটা ক্লাসে হলে তোমরা আরও ভালো মতন বুঝতে পারতে, এবং এটা খুবই ইন্টারেস্টিং। পরবর্তীতে জীবনে বিশেষ করে যারা ডাক্তারি পড়তে যাবা তাদের জন্য খুবই উপকারী হতো, এবং অনেক কঠিন জিনিস যেটা মুখস্থ করা লাগে সেটা মুখস্থ না করেই পার পাওয়া যেত। কিন্তু এখন কিছু করার নেই, এভাবেই আগাতে হবে। এভাবেই দেখে নাও। তারপরে তো এখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবা, আমি অ্যান্সার দিব। আচ্ছা, এই গেল অ্যাড্রিনাল কর্টেক্সের থেকে কী কী হরমোন আসে সেই গল্পগুলো। এরপরে আসো যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের তো ভেতরের দিককারও একটা অংশ আছে যেটা হচ্ছে মেডুলা। হ্যাঁ স্যার, তাহলে মেডুলা থেকে কী কী হরমোন আসে? মেডুলা থেকে দুইটা হরমোন আসে, এটাকে আমরা বলি অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। অনেকে এই হরমোন দুইটার অন্য নামও বলে থাকেন। অ্যাড্রেনালিনকে অনেকে এপিনেফ্রিন বলেন এবং নর অ্যাড্রেনালিনকে নর এপিনেফ্রিন বলেও ডেকে থাকেন, একই কথা। তবে নাম দুইটাই জানতে হবে, দুইটা এমসিকিউতে থাকে। অ্যাড্রেনালিনের কাজ কি? অ্যাড্রেনালিনের কাজ হচ্ছে তোমার হৃৎপিণ্ডের গতি এটা বৃদ্ধি করা, হৃৎপিণ্ডের সংকোচনকে বৃদ্ধি করা, বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা, এবং তোমার গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজকে মুক্ত করে ফেলা। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজকে মুক্ত করে ফেলা, অর্থাৎ এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। আমরা অলরেডি গ্লাইকোজেনোলাইসিস কী জিনিস এটা পরিপাকতন্ত্র চ্যাপ্টারের ভিতরে পড়েছি, আমরা এখন আর এখানে এটা বলছি না। আচ্ছা, নরএড্রিনালিনের কাজ কি? নরএড্রিনালিনের কাজ হচ্ছে রক্তচাপ বৃদ্ধি করা, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বৃদ্ধি করা এবং হৃৎপিণ্ডের পেশিকে উদ্দীপিত করা। আচ্ছা, এরপরে আসো শুক্রাশয়। শুক্রাশয় থেকে কী হরমোন আসে? শুক্রাশয় থেকে প্রধানত হচ্ছে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, যেটা হচ্ছে মেল সেক্স হরমোন। টেস্টোস্টেরনের কাজ কি নিজেরা পড়ে দেওয়া, আমি বলতে পারবো না। এরপরে আসো ডিম্বাশয়। ডিম্বাশয়ের থেকে দুইটা ফিমেল সেক্স হরমোন আসে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন। কী কী কাজ করে নিজেরা পড়ে দেওয়া, আমি বলবো না। আচ্ছা, এই হচ্ছে তাহলে গুরুত্বপূর্ণ কী কী অন্তঃক্ষরা গ্রন্থি আছে, তাদের থেকে কী কী হরমোন খরিত হয় সেগুলোর নাম এবং সেগুলো কী কাজ করে সেগুলো। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে যে চার্টটা দেখাচ্ছি এটা এতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে বলে শেষ করার মতো না। চার্টটা মুখস্থ করে ফেলতেই হবে অ্যাট এনি কস্ট, যেভাবে হোক। এখান থেকে প্রত্যেকবার কোশ্চেন হয়। আচ্ছা দেখো, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির একটু সংক্ষিপ্ত বর্ণনা এখানে দেওয়া আছে। বই দাগায় দিলে এখান থেকে কী কী এমসিকিউ মেইনলি আসে সেগুলো তোমরা বুঝতে পারবা। আর তারপরেও এই পেজগুলো আসলে সম্পূর্ণ লাইন বাই লাইন পড়তে হবে। এখানে বিভিন্ন গ্ল্যান্ডের একটু বর্ণনা দেওয়া আছে। যদি কোনো একেবারেই যে কিছু পারবা না, যে মনে করো যে স্যার আমি এত পড়লে পারবো না, তার জন্য সহজ করে যদি বলা হয়, তুমি এখান থেকে অবশ্যই থাইরয়েড গ্ল্যান্ড ডিটেল পড়বা, অবশ্যই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ডিটেল পড়বা, যেটা অলরেডি আমরা পড়েছি আগেই। এছাড়া তুমি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড ডিটেল পড়বা। আর কিছু না পড়লেও এই কয়টা তোমার পড়তেই হবে। আচ্ছা, দেহের বৃদ্ধিতে বিভিন্ন হরমোনের প্রভাব নিয়ে গল্প আছে, গ্রোথ হরমোনের ভূমিকা নিয়েও গল্প আছে, এগুলো নিজেরা পড়ে নেবা। থাইরক্সিন হরমোনের ভূমিকা কী এগুলো নিয়ে বলা আছে। আচ্ছা, আচরণ পরিবর্তনে হরমোনের প্রভাব, অনিয়ন্ত্রিত হরমোনের ব্যবহারের যে ফলাফল, এগুলো নিয়েও গল্প বলা আছে, এগুলো নিজেরা পড়তে পারবে। এগুলো ইজি, মূল জিনিস হচ্ছে ওইটাই, বিভিন্ন হরমোনের নাম এবং তারা কি কাজ করে, এইটা যখন তুমি জানবে তখন এগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে। মোটামুটি এই হচ্ছে গ্রন্থির অংশের শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে, আমি বলছি এগুলোই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবা। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, সুপ্রারেনাল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের থেকে খরিত হরমোন এবং তাদের কাজ উল্লেখ করো।
পিটুইটারি গ্রন্থি কি, পিটুইটারি গ্রন্থির অংশসমূহ এবং পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনসমূহের নাম উল্লেখ করো। তারপরে হচ্ছে অগ্নাশয় থেকে আগত হরমোনসমূহের নাম এবং কাজ উল্লেখ করো। থাইরয়েড গ্রন্থির গঠন, থাইরয়েড গ্রন্থি থেকে আগত হরমোনসমূহের নাম এবং কাজ উল্লেখ করো। দেহের বৃদ্ধিতে গ্রোথ হরমোনের ভূমিকা কি, দেহের বৃদ্ধিতে থাইরক্সিন হরমোনের ভূমিকা কি, আচরণ পরিবর্তনে হরমোনের প্রভাব আলোচনা করো। অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের কুফল কি। এগুলো সামাজিক বিজ্ঞানের কোশ্চেনের মতোই পড়তে হয়। অনেক সময় দেখা যায় যে একটা কোশ্চেন দিয়ে রাখলে কিছু যেন লিখতে পারো, সেজন্যই আর কি পড়া। আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। আসলে এই চ্যাপ্টারের এই অংশটা আসলে বেশ মুখস্থ ভিত্তিক, বা এই চ্যাপ্টারে বাকি যেটুকু অংশ আছে এখানে অনেক কিছুই আসলে মুখস্থ করতে হয়। স্নায়ুতন্ত্রেও দেখবা যে অনেক কিছু মুখস্থ করা লাগতেছে। তো একটু সময় নিয়ে বসে পড়বা। মনে রাখতে একটু প্রথম দিকে সমস্যা হবে, বারবার পড়লে তারপরে মনে থাকবে। আর যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই গ্রুপে প্রশ্ন করবা।